সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি এর আগে বেশ কিছুদিন আগে আমি অসুস্থতার জন্য হয়তো অনেক দিন ধরে আমি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। আজকে আমি তোমাদের আগে যে আমি হিসাব বিজ্ঞান পড়াইছিলাম সেখানে হিসাব বিজ্ঞানের বিবেচ্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কোনগুলো ডেবিট হবে, কোনগুলো ক্রেডিট হবে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হয়েছিল, হিসাব সম্পর্কে। হিসাব তো আমরা জানি 5 প্রকার। কী? একটা হচ্ছে সম্পদ হিসাব, একটা দায়, আরেকটা হচ্ছে মালিকানাত্ব, আয়, আরেকটা হচ্ছে ব্যয়। তাহলে আমরা যে সম্পদ যদি বাড়ে সেই সম্পদ হিসাব হবে ডেবিট, সম্পদ যদি কমে যায় বা হ্রাস পায় সেই সম্পদ হিসাব হবে ক্রেডিট। যদি মালিকানাত্ব কমে তাহলে ডেবিট, মালিকানাত্ব বাড়লে ক্রেডিট হয়। এর পাশেও আমরা মালিকানাত্ব এরপর দায়ের ব্যাপারে আমরা দায় যদি বৃদ্ধি পাই ক্রেডিট, দায় কমলে ডেবিট। তারপর আসি আমরা আয় যদি বৃদ্ধি পায় সে আয় হিসাব হবে ক্রেডিট, আয় কমলে ডেবিট, এবং তোমার ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট। আমরা এগুলো আগে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা একটা সমস্যা নিয়ে সমাধান করব। তোমরা সবাই 71 পৃষ্ঠা উল্টাও, ওইখানে একটা কাজ আছে 2017 সালের এপ্রিল মাসের সচিন অ্যান্ড কোম্পানির লেনদেনগুলির যে কতগুলো লেনদেন সম্পাদিত হয়েছিল সেইগুলো নিয়ে আমরা আজকে এই সমস্যার সমাধান করব। আসো আমরা প্রথমে এখানে 2017 সালের আমরা কি লিখবো, আমরা 2017 সালের, তাইলে 2017 ইংরেজি কত, তাইলে তোমরা সবাই কত পৃষ্ঠা উঠাবে? 71 পৃষ্ঠায় আমরা যে কাজটা আছে সেটা উপরে আমরা লিখছি। আমরা মেসার্স সচিন অ্যান্ড কোম্পানির জাবেদা বই, মেসার্স সচিন অ্যান্ড কোম্পানি এর জাবেদা বই। এখানে আমরা কি পাচ্ছি? এখানে প্রথমে 2017 ইংরাজি এপ্রিল 1 কি বলছে? এখানে এপ্রিল 1 হচ্ছে বলছে যে দেনাদার থেকে চেক পাওয়া গেছে। তাহলে এখানে আমাদের কি বাড়ছে? আমাদের তোমার ব্যাংকে হিসাবে বাড়ছে। ব্যাংকের টাকা যেহেতু চেক নামে কমিউনিটি হিসাব হবে না, তাহলে আমাদের চেক পাওয়াতে ব্যাংক হিসাব বেড়েছে, সে সাথে সাথে দেনাদার পরিমাণ কমেছে। তাহলে আমরা বলছিলাম কি, কোনো সম্পদ যদি বৃদ্ধি পায় সে সম্পদ হবে ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় সে সম্পদ হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা দেনাদার থেকে যখন চেক পাওয়া গেছে তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ব্যাংকে টাকা বেড়েছে, ব্যাংক ব্যালেন্স বেড়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট। এখানে চেক হিসাব লেখা যাবে না, তাই আমাদের কি লিখতে হবে? ব্যাংক হিসাব ডেবিট। তারপর হচ্ছে কি দেনাদার হিসাব ক্রেডিট। আমাদের এখানে অবশ্যই আমাদেরকে একটা এই করার সময় আমাদেরকে একটা সংক্ষিপ্ত আকার একটা ব্যাখ্যা দিতে হয়। আমরা ব্যাখ্যাটা কি লিখব? কারণ চেকের মাধ্যমে চেক বা কারণ দেনাদার হতে চেক পাওয়া গেল। তাহলে আমরা এখানে টেনে দিই। তাহলে কত টাকা? এখানে আছে 8,000 টাকা। কত? 8,000 টাকা। এরপর আমরা
নেক্সট লেনদেনের ট্রানজ্যাকশানে কি বলে, বলতেছে মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ। যখন মারুফের থেকে ঋণ নিয়েছে তাহলে কি বাড়লো, সম্পদ, একটা সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছিলাম সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ হিসাব ডেবিট, এবং তোমার যদি দায়ের পরিমাণ বাড়ে দায় ক্রেডিট। দায় হচ্ছে ঋণ, সম্পদ হচ্ছে নগদ টাকা। তাহলে আমরা কি লিখব, কয় তারিখ, আমরা 3 তারিখ গিয়ে এপ্রিলের 3 তারিখ লিখবো আমরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব, ঋণ হচ্ছে কেন কি দায়, ঋণ হিসাব ক্রেডিট। কারণ মারুফের নিকট থেকে, মারুফের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো, গ্রহণ করা হলো। এরপর আসো নেক্সট লেনদেনে বলছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি, বিক্রয় ফেরত। আন্তঃফেরতকে আমরা অন্য একটা নামে কি বলি, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত যদি আমি তখন বিক্রয় করেছি, বিক্রয় কিন্তু তাহলে আমি উপরেরটা মুছে ফেলতেছি, তোমরা লিখেছো তো, ঠিক আছে। আমি তাহলে এখানে উপরের এটা লিখে মুছে ফেললাম। এরপর আমরা এপ্রিল কয় তারিখ, এপ্রিল হচ্ছে 5 তারিখ। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত যদি আয় কমে সেই হিসাব হবে কি, তোমার আয় হিসাব হবে ডেবিট। তাহলে আমাদের এখানে কি হবে, বিক্রয় ফেরত ডেবিট। তাহলে আমি যে বিক্রয় করার ফলে আমার যে ইয়াটা কি, সম্পদ দেনাদারের পরিমাণ কমে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা কি লিখবে এখন, আন্তঃফেরত অবলিক বিক্রয় ফেরত, আন্তঃফেরত অবলিক বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। তারপর হচ্ছে তোমার কি লিখবো আমরা, দেনাদারের পরিমাণ কমে গেছে, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ দেনাদার থেকে, কারণ বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল, কারণ বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল। এরপর আসো আমরা নেক্সট লেনদেনে আসি। আমরা নেক্সট লেনদেনে কি আছি, আমরা নেক্সট লেনদেন পাচ্ছি কয় তারিখ, সেটা পাচ্ছি আমরা 8 তারিখ। পুরাতন আসবাবপত্র বিক্রয়। এখানে কোনো আসবাবপত্র যদি বিক্রয় করা হয়, পুরাতন নতুন এ ধরনের কোনো আমরা বিবরণ করে লিখতে পারি না। তাহলে এখানে যেহেতু আমি পুরাতন আসবাবপত্র বিক্রয় করছে, তাইলে আমার কাছে কি আসছে, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। একটা সম্পদ কি, একটা সম্পদ হচ্ছে আমার নগদ টাকা, আর একটা সম্পদ কি আসবাবপত্র। তাইলে নগদ টাকা, তাহলে আসবাবপত্র হিসাব আমরা প্রথমে লিখবো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমরা কি লিখবো, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, আসবাব বিক্রয় লেখা যাবে না, কি লিখতে হবে, আসবাবপত্র কমে গেছে সম্পদ, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কারণ আসবাবপত্র, কারণ আমরা লিখি কারণ আসবাবপত্র বিক্রয় করা হলো, আসবাবপত্র বিক্রয় করা হলো, ঠিক আছে। এরপর আসো নেক্সট আমরা, এটা কয় তারিখ ছিল, এটা ছিল আমাদের 8 তারিখ। কয় তারিখ, 8 তারিখ। এরপর নেক্সট আমরা কি পাচ্ছি, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। যে দেনাদারে আমি 1000 টাকা আমি যে বিক্রয় করেছি, বা আমি যাদের কাছে টাকা পাই তাদের মধ্যে অনেক দেনাদারের টাকা না দিয়ে চলে গেছে, তাহলে ওই যে টাকাটা আমাদের ব্যবসার জন্য এটা
ক্ষতি, তাহলে আমরা কি লিখবো? এইটা ক্ষতি লিখলে আমরা কি লিখবো? অনাদায়ী দেনা ডেবিট, আমার দেনাদারের পরিমাণ কমে গেছে, তার দেনাদার হিসাব ক্রেডিট। তার আমরা কি লিখবো? এরপর 5 তারিখের পর আমরা আসি, ও টাকাটা তো লিখি নাই, এর আগে আমরা কত ছিল? এপ্রিল 5 তারিখ, এপ্রিলের 5 তারিখ ছিল আনতে পারো 500 টাকা, আনতে পারো ছিল 500 টাকা, 500 টাকা। তাহলে আমরা এরপর আমরা লিখবো কত? এটা আমরা লিখছিলাম কি? আন্তঃফেরত ডেবিট, আন্তঃফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখানে আমরা এরপর 8 তারিখের টাকাটাও আমরা লিখি নাই। 8 তারিখে কত ছিল? 2000 টাকা। কত? 2000, এটা 2000। আমরা এখানে তাহলে এটা মুছি 5 তারিখেরটা। 5 তারিখ মোছার পর আমরা কি করব? এপ্রিল কত? 10, বিরুদ্ধ দেনাদারের 1000 টাকা 10 তারিখ। তাহলে আমরা কি লিখব? অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা হিসাব, দেনা অবলিক পাওনা হিসাব ডেবিট। তাহলে বিবিধ দেনাদার হিসাব, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। কারণ দেনাদারের অনাদায়ী দেনা ধার্য করালে, অনাদায়ী দেনা ধার্য করা হলো। এরপর আসো আমরা কত টাকা? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা, 1000 টাকা। এরপর আমরা এর নেক্সটে কোথায় যাব? পরে কয় তারিখ আছে? পরে আছে আমাদের বলছে কি ব্যাংক কর্তৃক পদবীর অর্থ, অর্থাৎ আমি যার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করলে ক্রয়কৃত পণ্যের পরিবর্তে যখন কোনো বিলে স্বীকৃতি প্রদান করা হয় তাকে বলা হয় পদেয় বিল। হ্যাঁ, পদেয় বিল আমি কী করছি? আমার যার কাছে টাকা কিনেছি, যার থেকে পণ্য কিনেছিলাম তাকে টাকার বদলে আমি কি দিয়েছিলাম? একটা পদেয়। তখন আমি কি করলাম? ওই টাকাটা ফেরত দিয়ে দিলাম। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা কয় তারিখে এটা লিখবো? 12 তারিখ। তাহলে আমাদের দায় কমে গেছে। পদেয় বিল হিসাব ডেবিট, পদেয় বিল হিসাব ডেবিট। তারপর হচ্ছে পদেয় বিল হিসাব ডেবিট, তারপর হচ্ছে ব্যাংক করতে ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক মারফত পদেয় বিলের টাকা পরিশোধ করা হলো, টাকা পরিশোধ করা হলো। এরপর আসি আমরা নেক্সট আমরা আসতেছি অফিসের জন্য। কি? চেয়ার টেবিল। অফিসের জন্য কি? চেয়ার টেবিল ক্রয়। তাহলে অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়কে আমরা কি ধরবো? আসবাবপত্র হিসাব ধরবো। কয় তারিখ এটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখ আমরা কি লিখবো? 15 তারিখ লিখবো আমরা আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। নগদ টাকা চলে গেছে না? একটা সম্পদ বৃদ্ধি, আরেকটা সম্পদ নগদান হিসাব
ক্রেডিট। তাহলে আমরা কি নগদে আসবাবপত্র অফিসের জন্য নগদে আসবাবপত্র জন্য অফিসের জন্য আসবাবপত্র নগদ আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকা? সেটা হচ্ছে আমরা পাচ্ছি কত? 7,000 টাকা। কত? 7,000 টাকা। 7,000 টাকা। এরপর আমরা যেটা লিখব, এর পরের লেনদেনটা কি হচ্ছে? পরের লেনদেন হচ্ছে তোমার কি বিনিয়োগের সুদ। বিনিয়োগ মানে ইনভেস্ট করা। আমি যখন কোনো টাকা ব্যাংকে অথবা কোনো শেয়ারে বিনিয়োগ করে তার বিনিয়োগে আমি কি পাই? একটা ইন্টারেস্ট। এটা এক ধরনের আয়। তাহলে বিনিয়োগের সুদটা আয় যদি বাড়ে, সেই আয় হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে বিনিয়োগের সুদটা আমাকে কীভাবে দিয়ে যাচ্ছে? নগদে দিয়েছে, নগদ হিসাব ডেবিট। তাহলে বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট, বিনিয়োগ 18 তারিখ। তাহলে আমরা কি লিখব? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কারণ বিনিয়োগের সুদ পাওয়া গেল। বিনিয়োগের সুদ পাওয়া গেল। তারপরে এরপর নেক্সট আমরা কি পাবো? এরপর আমরা প্রাপ্য কমিশন আমি এখনো পাই নাই। আমার কমিশন যদি না পাই, ওইটা আমার জন্য প্রাপ্য বা বকেয়া আয় সম্পদ। বকেয়া কি? সম্পদ। তাহলে আমরা প্রাপ্য কমিশন ডেবিট, আয় হিসাব, আয় হচ্ছে এখানে কমিশন হিসাব ক্রেডিট। এটা এখানে আমরা কত টাকা লিখছি? 18 তারিখ। 18 তারিখ হচ্ছে 1,000 টাকা। আমরা লিখি না, এটা 1,000 টাকা লিখলাম। লেখার পর নেক্সট আমরা লেনদেনে কয় তারিখ চলে যাব? আমরা চলে যাব 18 তারিখ। কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ আমরা কি লিখব? 18 তারিখ লিখবো আমরা 18 তারিখ আমরা কি লিখব? 18 তারিখ হচ্ছে প্রাপ্য কমিশন। সম্পদ বাড়লে সম্পদ ডেবিট, প্রাপ্য কমিশন ডেবিট, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। আয় বাড়ছে, আয় বাড়লে ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট। কারণ কমিশন প্রাপ্য রয়েছে, কমিশন অনাদায়ী রয়েছে। প্রাপ্য কমিশন অনাদায়ী, অর্থাৎ কমিশন প্রাপ্য রয়েছে, প্রাপ্য আছে। এরপর আসো আমরা কয় টাকা? প্রাপ্য কমিশন 600 টাকা। 600। এরপর 18 তারিখের পর আমরা কয় তারিখ যাব? এটা কয় তারিখ ছিল? প্রাপ্য কমিশন ছিল 20 তারিখ। কয় তারিখ? 20 তারিখ। এরপর আমরা 20 তারিখের পর হচ্ছে 22 তারিখ ব্যাংক থেকে উত্তোলন। তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন হয়, আমরা যদি ব্যাংকে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তাহলে সেক্ষেত্রে উত্তোলন লেখা যাবে না। এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কি লিখব? তাহলে নগদ হিসাব ডেবিট, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকটা সম্পদ কমেছে। নগদ হিসাব ডেবিট, তারপর হচ্ছে কি আমাদের কি আছে? আমাদের কত টাকা? 4,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? টাকা হচ্ছে আমাদের 4,000 টাকা। কত? 4,000 টাকা। 4,000। এরপর আসো আমরা
পাওনাদার থেকে চেকে পরিশোধ 6,500 টাকা পাওনাদারকে, তার থেকে বাট্টা পাওয়া গেছে। তাহলে আমরা পাওনাদারকে দিয়ে দিছি কয় তারিখ? এটা 22 তারিখের পর হচ্ছে 25 তারিখ। কয় তারিখ? 25 তারিখ। আমরা 25 তারিখ আসি, আমাদের এখানে যে পাওনাদারকে কি করছে আমরা পরিশোধ করছি, পাওনাদার কমে গেছে, পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ডেবিট, না পাওনাদার ডেবিট। এর আগে আমাদের করতে হবে কি, চেক পাইছে আমরা, পাওনাদার চেকে পরিশোধ, পাওনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তাহলে আমাদের ব্যাংকে কত পাইছে চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে পাওনাদারকে পরিশোধ, মাধ্যমে পাওনাদারকে পরিশোধ করা হলো, কি হলো? পরিশোধ করা হলো। এরপর আমরা কত টাকা, আমরা এটা লিখবো, যেহেতু আমি চেক দিয়েছি কত টাকা, 6,500 টাকা, তার থেকে 500 টাকা আমি বাট্টা পাইছি, তাহলে কত হবে এখানে? 7,000 টাকা। তাহলে তারপর আমাদের আরেকটা লেনদেন আছে আসবাবপত্রের অবচয়। তাহলে অবচয় যদি ধরি আমরা কি হবে, এটা কয় তারিখ? এটা হচ্ছে তারিখটা হচ্ছে কত, নেক্সট তারিখ হচ্ছে 30 তারিখ। অবচয় ডেবিট, অবচয় ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত, এটাকে আমরা কি বলি? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, যেটাকে আমরা আসবাবপত্র হিসাব বলি, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কারণ আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, কি হলো? ধার্য করা হলো। কত টাকা? আমরা 8,000, তাহলে 800। আমরা কি করব, তাহলে তোমরা ওইখানে দুই দিকে টোটাল করে, দুই দিকে সমানভাবে টোটাল করে বসা দিবে, যেটা আছে সেটা। এখন আমি তোমাদের একটা কাজ দেব, কাজটা তোমরা করে রাখবে। তারপর নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা ক্রয় যাবতা বিক্রয় যাবতা নিয়ে আমরা আলোচনা করব। ক্রয় যাবতা যেগুলো ক্রয়কৃত পণ্য, যখন তোমরা সবাই লিখছো তো আমি বুঝতেছি। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজটা হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝছো। তাহলে আমরা এখন বাড়ির কাজটা দিয়ে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। আমি বাড়ির কাজটা দিচ্ছি, তোমরা শুনে নাও। বাড়ির কাজ, জনাব রহিম 2020 সালে পয়লা বা 1 জানুয়ারি নগদ 80,000 এবং পণ্যদ্রব্য 20,000 এবং 20,000, 80,000 টাকা পণ্যদ্রব্য, 20,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র
পত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ব্যবসা আরম্ভ করলো। এরপর আসো আমরা জানুয়ারি এবং উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলি নিম্নরূপ। অন্যান্য লেনদেনগুলি নিম্নরূপ। জুলাই জানুয়ারি 2 ব্যাংক হিসাব খোলা হলো 20,000 টাকা। জানুয়ারি 7 আসবাবপত্র ক্রয় 22,000 টাকা। জানুয়ারি 8 করিমের নিকট থেকে চেক প্রাপ্তি। করিমের নিকট হতে চেক প্রাপ্তি কত টাকা? 10,000 টাকা। তারপর হচ্ছে এরপর জানুয়ারি 10 বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% বাটায় পণ্য ক্রয় করা হলো। জানুয়ারি 11 পণ্য বিক্রয় 20,000 টাকা। যেখানে নগদ 25% চেকের মাধ্যমে 25% এবং 50% ধারে অন্য ধারে। আমি আর তোমাদেরকে দিব না এই 5টা। তাহলে আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ।